সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আমি স্বপ্নিল সজীব আছি আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট লেখক এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর রফিকুল ইসলাম। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। থ্যাংক ইউ সজীব সাহেব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রথমেই আপনাদের হিউম্যান রাইটস ইউএস এর কার্যক্রম নিয়ে একটু জানতে চাই। আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, দ্যাট মিনস সারা বিশ্বে যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখান থেকে একটু সামান্য প্রয়াস, একটু চেষ্টা চালানো যে এটার উপরে কিছু করা যায় কিনা। এবং সেই সাথে আমরা এখানে দেখা যায় যে মানুষের অনেক সময় স্বামী স্ত্রীর কলহ হয় বা পরিশেষে তাদের বিচ্ছেদ হয়। আমরা সেটা একটা অ্যাওয়ারনেস বা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ফ্যামিলিটা ভেঙে না যাক, এটা আমাদের একটা কার্যক্রম। দ্বিতীয় কথাটা হচ্ছে এটা যে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত শিশুরা প্রপারলি লেখাপড়া ব্যবহার করতে পারে না অথবা লেখাপড়া করলে ফ্যামিলিতে প্রবলেম হয়, তো সে সমস্ত শিশুদেরকে আমরা আরেকটু জাগ্রত করার জন্য, একটু সাপোর্ট দেওয়ার জন্য লজিস্টিক অথবা অর্থনৈতিক সহায়তা সেটা আমরা দিয়ে থাকি। তৃতীয়ত কথাটা হচ্ছে যে যে সমস্ত মানুষ এই দেশে, এটাকে বলা হয়, আমাদের আমেরিকাটাকে বলা হয় যে ঔপনিবেশিক দেশ, দ্যাট মিনস বিভিন্ন দেশ থেকে আগত লোকগুলো এখানে জড়ো হয়। তো অনেক সময় দেখা যায় অনেকের কাগজপত্র থাকে না কিংবা তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা থাকে না, সেই জন্য ওই সমস্ত ক্যাম্পে আমরা খাবার দিই, আমাদের শীত বস্ত্র দিই, একই সাথে তাদের পানীয় ব্যবস্থা করি। তারপরে তাদের যে সমস্ত কাগজপত্র থাকার প্রয়োজন হয়, এক্সাম্পল বলি, যেমন মনে করেন একজন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছে না কোনো হিউম্যান রাইটসের ছত্রছায়া না থাকলে, এমনকি ধরে নিন যে তারা লিগ্যাল ডকুমেন্টস করতে পারছে না, আমরা সেই সমস্ত সাপোর্টগুলো বিনা খরচেই আমরা দিয়ে থাকি। বাহ, এই সংগঠনটি কি শুধুমাত্র ইউএসএ ভিত্তিক নাকি আপনারা বাইরেও কার্যক্রম করছেন? জি, আমাদের আসলে এই সংগঠনের এখানে কার্যক্রমটা চলছে। বর্তমানে বাংলাদেশেও কার্যক্রম শুরু হয়েছে এবং বহির্বিশ্ব থেকে, বহু দেশ থেকেই আমাদেরকে এটার সাথে লিঙ্ক হওয়ার জন্য প্রপোজড আছে। যেমন মনে করেন দুবাই থেকে প্রস্তাব আছে, লন্ডন থেকেও প্রস্তাব আছে, জার্মান থেকে প্রস্তাব আছে, অনেক অনেক দেশ থেকে, কানাডা থেকেও প্রস্তাব আছে। এই দেশগুলো আমরা ইন্টারন্যাশনালি এবং শুধুমাত্র এখানেই থেমে থাকতে চাই না, সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই। এই মানবতার সেবার ছাতার নিচে সবাইকে আমরা আশ্রিত করার চেষ্টা করবো যতখানি সাধ্য, যতখানি সম্ভব। একটু যদি পেছনের দিকে যেতে চাই, আপনার পড়াশোনা বা আপনার পেশা কোন কাজের উপর ছিল, যেটা যদি আপনি আমাদেরকে জানাতেন। থ্যাংক ইউ আপনাকে আরেকবার। তো আমি আসলে এলিকো, দ্যাট মিনস হচ্ছে যেটা হলো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এবং পরবর্তী সময় সেটা মেটলাইফ এলিকো, এবং পরবর্তী সময় মেটলাইফ। আমি 30 বছর সময় দিয়েছি সেখানের সেবায় এবং আমি এজেন্সি ম্যানেজার ছিলাম বাংলাদেশে। দ্বিতীয়বার কথাটা হচ্ছে যে আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং দ্বিতীয় মাস্টার্স করেছি আরও একটা ইউনিভার্সিটি থেকে, এবং দারুল হাসান ইউনিভার্সিটি। থার্ড হচ্ছে আমি এলএলবি করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এবং পিএইচডি করেছি আমি এই বিষয় ভিত্তিকের উপরে। দ্যাট মিনস আমি লন্ডন থেকে পিএইচডি করেছি হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে। এবং একই সাথে কথাটা হচ্ছে যে আমি বাংলাদেশে হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আইন সহায়তা কেন্দ্র, সেখানে আমি উপদেষ্টা মণ্ডলীর প্রেসিডেন্ট ছিলাম। তো সেই কার্যক্রমটা করার অভ্যস্ততা অনেক আগের থেকে আমি নিয়েছি। পেশা এবং আপনার নেশা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ আপনার পড়াশোনাও আপনি পিএইচডি করেছেন মানবতার উপরে, সেই জায়গা থেকে আপনার যেন এটা একটা দায়বদ্ধতার জায়গা হয়ে গেছে। ছোট্ট করে একটু জানতে চাই যে আমেরিকাতে যারা নতুন আসছে বা ইমিগ্রেন্ট হয়ে আসছে বা অনেকে পড়াশোনা করে এখানে থেকে যাচ্ছে, তাদের নানা ধরনের অসুবিধার কথা আমরা জেনে থাকি, ব্যবসা ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক। সেই ক্ষেত্রে আপনারা হিউম্যান রাইটস থেকে কি তাদেরকে মোরাল সাপোর্ট বা কোনো ধরনের সহায়তা দিয়ে থাকেন? জি, আমরা সে ব্যাপারে সহায়তা দিয়ে থাকি। প্রথমেই কথাটা হচ্ছে যে আমরা কিছু অ্যাওয়ারনেস দিয়ে থাকি। ধরে নিই, মনে করি যে বাংলাদেশ থেকে একজন লোক আসছে, তাদের ভাষাগত প্রবলেম থাকে, তাদের কম্পিউটার সম্পর্কে তাদের থাকে না, তারা তখন দেখা যায় যে বাজার মূল্যে তারা কাজকর্ম করতে তাদের সমস্যা হয়, আমরা সেগুলো সমর্থন দিয়ে থাকি। এবং একই সাথে যারা মনে করেন যে কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের প্রবলেম হয়, তো তাদেরকে অ্যাওয়ারনেস করে আমরা জাগ্রত করে দেই, যাতে করে সে তার বেটার লাইফটাকে লিড করতে পারে অথবা বাংলাদেশকে এখানে সমুজ্জ্বল করতে পারে,
সেটার জন্য আমাদের প্রয়াস থাকে। আপনি একজন সুলেখকও বটে, আপনি লেখালেখি নিয়ে যদি একটু জানতে চাই। আমার লেখাগুলো গবেষণাধর্মী হয়ে থাকে। তো আমার যে সমস্ত বইগুলো এর আগে বের হয়ে আসছিল সেটা হলো ডার্কনেস অফ হিউম্যান রাইটস, অবজার্ভিং হিউম্যান রাইটস, এবং সেই সাথে অন্যান্য লেখাও আমি লিখি। আমি নিয়মিত প্রায় 3 বছর এখানে ঠিকানা পত্রিকায় নিয়মিত আমি লেখক, এবং যে বিষয়টা আমি লিখি সেই বিষয়টার আদ্য প্রান্ত সবটাই আমি তুলে ধরেই লেখার চেষ্টা করি। সেই জন্য পাঠক তাদের কাছে আমার একটা ভিন্ন রকমের সম্মান। আমরা জানি, অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না, আপনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই অ্যাওয়ার্ড নিয়ে যদি একটু আমাদের গল্পটি বলতেন। জি জি, আসলে মানুষ কিছু করলে তার অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড এটা সে পাবে, এটা হলো সাধারণ নিয়ম। তো আমি এখানে 2 বছর কাজ করছি। বলা হচ্ছে আমাকে ওয়াশিংটন ডিসি থেকে, হোয়াইট হাউস থেকে আমাকে একটা লেটার দেওয়া হয়েছে। সেখানে তাদের লিপিবদ্ধ আছে 4500 ঘন্টা আমি এখানে অ্যাক্টিভিটির উপরে আমি সময় দিয়েছি, তাদেরকে নিয়ে কাজ করেছি, সেই মর্মে একটা চিঠি দিয়েছে। এবং একই সাথে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আমাকে গত অক্টোবরের 20 তারিখে দিয়ে আমাকে ভূষিত করেছে। এটা আমার নিশ্চয়ই এটা প্রাউড লাগার কথা, আমারও প্রাউড লাগে। একই সাথে হয়তো যারা আমরা বাংলা ভাষাভাষী যারা আছি অথবা বাংলাদেশি যারা আছি তাদেরও এটা প্রাউডের বিষয়। আর আমি বলবো যে এটা আমাকে দেওয়ার মানে হলো আমার দায়িত্ব এবং আমার কর্মকাণ্ড আরো ব্যাপক করে দেওয়ার জন্য আমাকে একটা অনুপ্রেরণা দিল। আপনাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে চ্যানেলকে আমি জানি যে আপনি একজন সাংস্কৃতিক সংগঠকও বটে। এখানে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করতে গেলে বা যে কোনো অনুষ্ঠান করতে গেলে, হিউম্যান রাইটসের অনুষ্ঠান করতে গেলে কোন ধরনের প্রতিকূলতা আপনাদের সম্মুখীন হতে হয়? আসলে কথাটা হচ্ছে এখানে যে সমস্ত শিল্পীরা অথবা বিভিন্ন কালচারাল মাইন্ডেড লোকগুলো আছে তারা যথেষ্ট আছে। আমি মনে করি এর জন্য প্রত্যেকের মধ্যেই সেই সচেতনতা থাকা উচিত যে যদি তার টাইমটাকে একটু সিনসিয়ারলি সিরিয়াসলি নেয় তাহলে দেখা যায় এখানে সকলের জন্য সেটা ভালো। আর আমরা যারা সংগঠক অথবা যারা কালচারাল মাইন্ডেড লোক আছি তাদের জন্য সেটা ভালো হয়। এই জায়গাটাই আমার কাছে বেশি। হিউম্যান রাইটস যে সংগঠনটি আছে এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি, আমরা কিছুদিন আগে এখানে একটা জমির কথা ভেবেছি। আমরা কিছুদিনের মধ্যে একটা জমি নিচ্ছি। তার কারণ আমি যখন নিউ ইয়র্কে আসি তখন এখানে একটা ক্রাইসিস আমার চোখের সামনে প্রথম আমি দেখি। সেই ক্রাইসিসটা হলো এখানে যখন আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে লোকগুলো আসে, যা ইনকাম করে তার দেশে পাঠিয়ে দেয়, যখন অসুস্থ হয় তখন ধার করে, আর যখন মারা যায় তখন তার চাঁদা তুলতে হয়। এই ক্রাইসিসটা আমার খুবই বেদনাদায়ক বলে আমার কাছে মনে হয়। সেই জন্য আমি একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এটা নিয়ে আমাদের কাজ চলছে, যেটা হচ্ছে যে এখানে যত লোক মারা যাবে যাদের এরকমের দাফন কাফন নিয়ে সমস্যা হবে সেগুলো আমার হিউম্যান রাইটস ইনশাল্লাহ সেগুলো সাপোর্ট দেবে। বাহ, এটা অনেক বড় একটি উদ্যোগ। আমরা সাধুবাদ জানাই এরকম মহতি উদ্যোগকে, কারণ আসলে আমরা চলে যাওয়ার পর কিন্তু আমাদের আর কিছুই থাকে না। আর যাদের আত্মীয় স্বজন বা পরিজনরা কাছে নেই তাদের জন্য আসলে এটা ডিফিকাল্ট হয়ে যায় যে তাদের তো আর কিছু করার থাকে না, তারা চলে গেছেন, কিন্তু তাদের শেষ দেহটি কোথায় আসলে তারা সমাহিত করবেন। খুব ভালো লাগলো। হিউম্যান রাইটস নিয়ে অনেক কথা শুনি। আপনাদের হিউম্যান রাইটস কি শুধুমাত্র বৈষয়িক ব্যাপারগুলোকেই তুলে ধরার জন্য কাজ করছেন, নাকি এদের সাথে সাথে আপনারা সমষ্টিগতভাবে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কাজ করছেন? আমি বাংলাদেশে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট সেই অ্যাসোসিয়েশনের সাথে আমি কাজ করেছি। তো এমনকি আমি ঢাকা প্রেস ক্লাবেরও আমি উপদেষ্টা ছিলাম, এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমি এক সময় উপদেষ্টা ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আসলে পরিবেশ পরিস্থিতি এবং মানুষ এবং পশু সম্পদ এগুলো রক্ষা করা মানুষের দায়িত্ব। আমি যদি যেটুকু আমার কর্তব্য এটুকু যদি আমি করি তবেই আমার হিউম্যান রাইটস রক্ষা পায়। মানুষকে, সারা বিশ্বের মানুষকে অ্যাওয়ারনেস করতে হবে বা করা উচিত পরস্পরকে দলমত নির্বিশেষে যে সে তার যতটুকু কর্তব্য সেটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে তুমি সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক নিজেই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো আমরা যখন সীমা লঙ্ঘন করি সেটাই তখন হয়ে যায় হিউম্যান রাইটস ভায়োলেশন। দ্যাটস ওয়াই সেটা যদি প্রকৃতির উপরেই বলি অথবা যদি আমরা পশু পাখির উপরেই বলি অথবা সেটা মানুষের প্রতিই বলি, বিষয়টা হচ্ছে যে প্রতিটি মানুষের কিছু দায়িত্ব এবং দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো যদি সুরক্ষিত করতে পারে তবে আসলে হিউম্যান রাইটস সারা বিশ্বব্যাপী এবং নন্দিত হবে। খুব ভালো বলেছেন। এখানে যারা বাংলাদেশিরা এসছেন বা থাকেন তাদের জন্য হিউম্যান রাইটস যে আপনারা আছেন ইউএসএ যে
সংগঠনটি, তারা কি কোনো ধরনের তাদেরকে অ্যাওয়ারনেসের পদক্ষেপ নিচ্ছেন? জি, আমাদের প্রতি বছরে 2টি বড় প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে মানুষদেরকে অ্যাওয়ারনেস করানো হয়। এমনকি ধরে নেই যে একটা বাচ্চা যখন অটিস্টিক হয় অথবা যখন অ্যালোন থাকে, তখন তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়, একটা সৃষ্টি হয়, তার জীবনযাপনটা একটা ভিন্ন মাত্রার দিকে চলে যায়। সেটাকে কীভাবে কন্ট্রোল করা যায় বা কীভাবে করা উচিত, এই ব্যাপারগুলো নিয়েও আমরা অ্যাওয়ারনেস দিয়ে থাকি। রফিক ভাই, আপনি এত ব্যস্ততম পেশার সাথে আছেন, তো পরিবারকে আপনি কিভাবে সময় দেন? পরিবারও আমার সাথে কমপ্লিটলি সাপোর্টেড থাকতে হয়, এটা একটা বিশেষ ভাগ্য আমার বলবো। তার কারণ হচ্ছে আসলে আমার ওয়াইফও যখন আমি মেটলাইফে ছিলাম সে সময় অনেক দেশ থেকে সম্বর্ধনা পেয়েছে, আমি নিজেই 12টা দেশ থেকে পেয়েছি, সেও অনেকগুলো দেশে সম্বর্ধনা পেয়ে আসছিল। তো আসলে মানুষের জন্য কাজ করা এবং মানুষের সাথে থাকা, এটার একটা আনন্দ অথবা মানসিক শান্তি বা তৃপ্তি সেটা সকলেরই থাকে, পরিবারও তাই আছে। আমি ব্যক্তিগত জীবনে আমার হলো 3টি বাচ্চা, তার মধ্যে বড় ছেলে ব্যাংকে চাকরি করে, সে পেনসিলভেনিয়ায় বিলিয়ার্ড চ্যাম্পিয়ন, 123টা টিমের মধ্যে সে চ্যাম্পিয়ন। মেজরটা হলো মেয়ে, সে TNT ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে, আর ছোটটাও স্কুলে পড়ছে 8-9-এ ছেলে, সেটা সে তার স্কুলে নির্বাচিত প্রেসিডেন্ট। বাহ! তো সে তো বিষয়টা হচ্ছে যে আরো কিছু ভালো কিছু করার জন্য যে চিন্তা চেতনা ভাবনা, সেটা পরিবারের সবারই আছে, সুন্দরভাবেই আছে, এবং সার্বক্ষণিক যখন যতটুকু যোগাযোগ, কমিউনিকেশন অথবা সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, পরস্পরকে আমরা দিয়ে থাকি। আপনাদের সংগঠন থেকে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক আছে, তাদের জন্য কি বিশেষ কোনো পরিকল্পনা আছে? জি, অবশ্যই আছে। যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে বা সিনিয়র সিটিজেন যাকে আমরা বলি, তাদের যে সমস্ত প্রয়োজনগুলো, কখনো কখনো দেখা যায় যে তাদের ইন্স্যুরেন্স সাপোর্টেড মেডিকেশনটা অনেক সময় হয় না, সেগুলো বর্ধিত সাপোর্টটা আমরা করে থাকি। একই সাথে ধরে নেই যে যাদের হয়তো থাকার জন্য বন্দোবস্তটা ভালো নেই, সেটা আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সে কতটুকু পারে, বাকি কতটুকু তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন, তো সেটুকু আমরা বিবেচনায় রেখে আমরা আলোচনা করে আমাদের জুরি বোর্ড সেটা সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য সে সমস্ত কার্যক্রমগুলো করে থাকে। সার্বিকভাবে সকলের জন্য হিউম্যান রাইটস অনলি ফর ম্যান অর উম্যান অর চাইল্ড অর ওল্ড নট ম্যাটার। চ্যানেলের দর্শকদের জন্য আপনার পক্ষ থেকে যদি কিছু বলতেন। জি, থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনছিলেন। ওটাই বলবো, আবারও বলতে চাচ্ছি যে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যেন আমরা কোনোভাবে বাইরে বের হয়ে না যাই, সেটাকে সুরক্ষিত রাখতে পারাটাই হলো মানবীয়, মানবিক, এবং আল্লাহ পাক সেটা পছন্দ করে। পৃথিবীর সকল মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেটাই চায়, সেটাই কামনা করে। সকলের প্রতি দোয়া এবং সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের কোনো প্রিয় অতিথিকে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ। ধন্যবাদ।